আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, লতিফ স্টক চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আমরা এর আগেও দুই একটা ভিডিও করেছি, আপনাদের সামনে আইডিয়াগুলো শেয়ার করেছি। এখন আরও কিছু আইডিয়া শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশ এক আঁধারে বন্দী ছিল। এই বন্দি দশা থেকে হঠাৎ করে যেন একটা বিপ্লব হলো, দেশটা আবার জনমতের প্রতিফলনে গঠিত সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এইটা কিছুদিন আগেও স্বপ্নেও কারো কল্পনায় ছিল না যে এরকম কিছু হবে। যারা এই বিপ্লব করেছে, যারা এই অভ্যুত্থান করেছে, যারা এই পরিবর্তন এনেছে, তারা নিজেরাও কখনো ভাবে নেই এরকম হবে। কিন্তু একটা আন্দোলন থেকে, কোঠা আন্দোলন থেকে তারা আলটিমেটলি এদিকে ধাবিত হয়েছে এবং তার ফলশ্রুতিতে পুরা জাতি একটা সুসংবাদ পাচ্ছে, একটা আশার আলো দেখছে যে হয়তো ভবিষ্যৎটা আমাদের উজ্জ্বল হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের এপিসোডটা হচ্ছে আমার স্বপ্নের সরকারি দল এর উপর। এই যে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখছি, সেই ভবিষ্যৎটা গড়ে দিতে পারে মূলত সরকারি দল। সেজন্য সরকারি দলের দায় দায়িত্ব অনেক গুণ বেশি। আমার স্বপ্নের যে সরকারি দল হবে, আমি সেই সরকারি দলের বিষয়গুলা, যেসব ব্যাপারে আমার অভিমত আছে, সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি। আমাদের দেশের প্রধান সমস্যা যেগুলো আছে, সেইগুলোকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, সেগুলা নিয়ে যদি আমরা কাজ করতে না পারি, তাহলে আলটিমেটলি আমাদের কোনো পরিত্রাণ নাই। যে সংস্কৃতিটা এতদিন থেকে গড়ে উঠেছে সেটা হচ্ছে উইনার্স টেকস অল। উইনার সব নিয়ে যায় এবং এক ধরনের শাসন চালু করে। এই শাসনটা জনস্বার্থে না, মূলত যারা শাসক তাদের স্বার্থেই। এই অবস্থা থেকে আমাদের সরে আসা দরকার। এই সংস্কৃতির পরিবর্তনটা আসলে খুব সহজ না। সেজন্য একজন বলিষ্ঠ লিডার দরকার, যে নেতৃত্ব এই সংস্কৃতি থেকে পুরো দলকে, পুরো দেশকে বের করে নিয়ে আসতে পারবে। সেজন্য প্রথমত একটা পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। পার্লামেন্টকে সক্রিয় করার জন্য আমাদের এ পর্যন্ত দেশে যেসব পার্লামেন্ট হয়েছে, সেই সব পার্লামেন্টের মধ্যে আমার দৃষ্টিতে 79-এর পার্লামেন্ট ছিল সবচেয়ে প্রাণবন্ত। এই পার্লামেন্টের অ্যাক্টিভিটিসগুলো আমরা নজরে নিতে পারি। এর আগে পরে যে পার্লামেন্টগুলো হয়েছে, কোনোটাই আসলে সেরকম কাঙ্ক্ষিত মাত্রায় পারফরমেন্স দেখাতে পারে নাই। সেজন্য মূলত সরকারি দল নিজের থেকে শুরু করতে হবে, যে পার্লামেন্টারিয়ান যারা হবেন তাদেরকে প্রচুর রিসার্চ করে, কাজ করে, হোমওয়ার্ক করে পার্লামেন্টে যেতে হবে। প্রত্যেকটা ইস্যুতে নিজের মতামত সুস্পষ্টভাবে তুলে আনতে হবে, তুলে ধরতে হবে, যাতে আমাদের সঠিক ডিসিশন নেওয়া সম্ভব হয়। কারণ পার্লামেন্টই আইন প্রণয়ন করে, সেই আইনেই দেশ পরিচালিত হয়। সেজন্য পার্লামেন্টে প্রত্যেক সদস্যদের সক্রিয় অংশগ্রহণ দরকার। সক্রিয় অংশগ্রহণ বলতে আমরা অতীতে যে স্তুতিগান বা স্তুতি বাক্য এগুলো শুনেছি সেগুলো না, বরঞ্চ অবজেক্টিভলি প্রত্যেকটা ইস্যুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাছাই করা দরকার এবং দেখা দরকার এখানে জনস্বার্থের কতটুকু প্রতিফলন হচ্ছে। যে কোনো প্রজেক্টের ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে প্রজেক্টের ইকোনমিক ভায়াবিলিটিটা কতটুকু, এই জাতির কি উন্নতি হবে, তারপর সেই প্রজেক্টটাকে অনুমোদন দিতে হবে বা কার্যকর করতে হবে। সেজন্য মূলত আমাদের প্রত্যেকটা মানুষের প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা করতে হবে। আমি দুই একটা জিনিস আমার নজরে খুব মন খেড়েছে, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাবি খা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বা টিআর কর্মসূচি। এগুলো দেখেন, এগুলার মূল বৈশিষ্ট্যটা হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষকে এইসব প্রকল্প অ্যাক্টিভেট করেছে
এইসব প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষ কন্ট্রিবিউট করেছে, ইকোনমিতে কন্ট্রিবিউট করেছে। এভাবেই আমাদের দেশটা গড়ে উঠবে। আমাদের মূলত মূল টার্গেটটা হতে হবে এই দেশের 18 কোটি মানুষকে সক্রিয় করা, অ্যাক্টিভ করা, উৎপাদনশীল করা, এবং এর মাধ্যমেই জাতি পরিত্রাণ পাবে। সেজন্য প্রফেসর ইউনূস স্যারের যে জিরো আনএমপ্লয়মেন্ট, সেটাকে আমি খুব শ্রদ্ধা করি। জিরো আনএমপ্লয়মেন্ট নীতিতে যদি আমরা আগাই তাহলে আমাদের পক্ষে এটা করা খুব সহজ। জিরো আনএমপ্লয়মেন্ট কেমনে হবে? সেজন্য দেখতে হবে আমাদের মেগা প্রজেক্ট না, যেসব প্রজেক্টে লেবার ইন্টেন্সিফাইড প্রজেক্ট যেগুলো আছে, যেগুলোতে শ্রমিক বেশি লাগে, মানুষ বেশি লাগে, সেই সব প্রজেক্টকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এবং ছোট ছোট বিনিয়োগ যেগুলো আছে এইগুলোকে এনকারেজ করতে হবে। আসলে আমাদের দেশে বিনিয়োগটা এনকারেজ হয় না। প্রত্যেকটা পার্লামেন্টারিয়ানকে এইসব ব্যাপারে চিন্তা করতে হবে যে কিভাবে জিনিসগুলোকে করা যায়। যেসব পার্লামেন্টারিয়ান প্রত্যেকটা এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, তাদের এলাকার সবগুলা সমস্যাকে সংসদে তুলে আনতে হবে এবং খুব সুন্দর করে তুলে আনতে হবে। মূলত যেসব বিষয়কে প্রাধান্য দিতে হবে সেসব বিষয় হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট এবং ইকোনমিক ভায়াবিলিটি। এর ভিত্তিতে যদি প্রত্যেকটা সংসদ সদস্য চিন্তা করে যে আমার উপজেলাকে বিভাগীয় শহরের মর্যাদায় আমি নিয়ে যাব, সব ধরনের ফ্যাসিলিটিস যাতে পায়, মানুষ যাতে শহরমুখী না হয়, মানুষ যাতে গ্রামে বসে তার শিক্ষা, চিকিৎসা এইসব এনশিওর হয়, সেই সব ব্যাপারে নজর দিতে হবে। মূলত আমার দৃষ্টিতে যা দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকায় কিন্তু হার্ডওয়্যার ডেভেলপমেন্ট হয়। হার্ডওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের খুব বেশি নজর থাকে, কারণ এখানে বেনিফিট থাকে, প্রত্যেকে আমরা কিছু না কিছু পাই। তো যদি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে নজর দেই, আমাদের যদি কোয়ালিটির দিক দিয়ে নজর দেই, সার্ভিসের দিক দিয়ে নজর দেই, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন হাসপাতাল আছে প্রত্যেকটা এলাকায়, কিন্তু দেখা যায় প্রত্যেকটা উপজেলার হাসপাতালগুলা কোনোটাই অ্যাক্টিভ না। কিভাবে হাসপাতালগুলোকে অ্যাক্টিভ করা যায়, কিভাবে ডাক্তারগুলোকে কোয়ালিফাইড করে তুলে যায়, সেই সব ব্যাপারে আমাদের সংসদ সদস্যদের নজর দিতে হবে। আমাদের সংসদ সদস্যদের নজর দিতে হবে প্রত্যেকের এলাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে আন্তর্জাতিক মানের শিক্ষার্থী বের হয়। এই আন্তর্জাতিক মানের ক্ষেত্রে যাতে কোনো কম্প্রোমাইজ না করা হয়। যদি তা হয় তাহলে এই দেশটা আলটিমেটলি একটা জনশক্তিতে এই দেশের মানুষ রূপান্তরিত হবে, এবং সেটা করার দায় দায়িত্ব সংসদ সদস্যদের। আমরা সংসদকে প্রাণবন্ত করার জন্য বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড চালু করা যেতে পারে। সংসদে যেসব সদস্যরা ভালো পারফরমেন্স করবে প্রত্যেকটা সদস্যকে প্রত্যেক বছর স্বীকৃতি দেওয়া যেতে পারে, সেটা বিরোধী দল হোক আর সরকারি দল হোক। মূলত বিরোধী দলকে আপনার অ্যাকোমোডেট করা, এটা হচ্ছে মূল বিষয়। যদি অ্যাকোমোডেট করে আমরা আগাতে পারি তাহলে অবশ্যই আমরা একটা লক্ষ্যে যেতে পারবো, এবং বিদেশি শক্তি যারা দেশের ভালো চায় না, তারা দেখবে এই দেশটা ইউনাইটেড দেখলে সবাইকেই গুরুত্ব দেবে, এবং আলটিমেটলি জনস্বার্থে যে কোনো জিনিস করা যাবে, চুক্তি করা যাবে। হ্যাঁ, আমাদের এইসব ব্যাপারে নজর দিতে হবে। ব্যুরোক্রেসিটাকে আমাদের ঢেলে সাজাতে হবে। ব্যুরোক্রেসিটাকে অ্যাকচুয়ালি কতটুকু জনস্বার্থে এটা ইউজ হচ্ছে, এবং মূলত সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিংয়ের আওতায় আনতে হবে। অর্থাৎ প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা মানুষ কি কন্ট্রিবিউট করছে এবং কি তার পিছনে দিচ্ছি আমরা, এগুলাকে ক্যালকুলেশন করা দরকার। আমরা রাতারাতি করাপশন বন্ধ করতে পারবো না, কিন্তু যদি আমরা সৎ পারফর্মারকে আমরা অ্যাওয়ার্ডেড করি, তাহলে আলটিমেটলি এই প্রথাটা দূর হয়ে যাবে। মানুষ আস্তে আস্তে ভালোর দিকে হবে এবং ভালো পারফরমেন্স দেখাতে পারবে। প্রফেসর ইউনূস স্যার একবার প্রথমে ক্ষমতা গ্রহণের পরে চেয়েছিলেন যে প্রত্যেকটা জেলাকে র্যাঙ্কিং করবেন করাপশন ফ্রি হিসাবে, ভালো পারফরমেন্স হিসাবে, এইসব ব্যাপার কিন্তু বাস্তবে হয় নাই। এই জিনিসটাকে মাথায় নেওয়া যেতে পারে। প্রত্যেকটা জেলাকে, আর সারা দেশে 64টা জেলার মধ্যে র্যাঙ্কিং আসতে পারে যে কোন জেলায় দুর্নীতি সবচেয়ে কম হয়েছে, কোন জেলায় সন্ত্রাস সবচেয়ে কম হয়েছে, এবং জেলা প্রশাসককে বা পুলিশ প্রশাসনকে সেজন্য অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে। এবং এই সিস্টেমটা যদি চালু হয়, র্যাঙ্কিংয়ের সিস্টেম চালু হয়, প্রত্যেকটা জেলা চাইবে, প্রত্যেকটা এলাকা চাইবে, প্রত্যেকটা থানা চাইবে তার পারফরমেন্স যাতে ভালো হয়। সেজন্য এই জিনিসটাকে মাথায় আনা দরকার আমাদের। সরকারি দলের আরেকটা জিনিস করে ফেলা উচিত, সেটা হচ্ছে
100 দিনের লক্ষ্য কি, 200 দিনের লক্ষ্য কি, 300 দিনের লক্ষ্য কি, প্রথম বৎসরের লক্ষ্য কি, দ্বিতীয় বৎসরের লক্ষ্য কি, তৃতীয় বৎসরের লক্ষ্য কি, এভাবে 5 বৎসরের লক্ষ্যটাকে সামনে আনতে হবে। একদম পরিষ্কার বলে দিতে হবে আমরা এইসব জিনিস করব। তাহলে মানুষের একটা আস্থা আসবে এবং মানুষ সেদিকে আগাবে। তো আমরা যেটা জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এফিসিয়েন্সিটাকে যদি আমরা বিল্ড আপ করতে পারি, আমাদের সরকারি প্রশাসনের মধ্যে যদি এফিসিয়েন্সি আনতে পারি এবং চেষ্টা করি আমরা, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে। আমরা কোনো জিনিসটাকে অন্যভাবে বিশ্লেষণ করতে যাব না। যেমন আমরা ইদানিং দেখেছি চাঁদাবাজিকে ভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা হয়েছে, সেটা না করে আমরা বরঞ্চ সেটাকে কিভাবে কমানো যায় সেই বিষয়ে চিন্তা করতে হবে। যেমন একটা বিষয় হচ্ছে স্ট্রিট ব্যান্ডিং সারা দুনিয়ার সব জায়গায় আছে, কিন্তু আমাদের দেশে স্ট্রিট ভেন্ডাররা অবৈধ হিসাবে থাকে এবং তারা চিন্তা করে একটা শেল্টার খুঁজে। এই শেল্টারটা হতে পারে সরকারি দল বা বিরোধী দল বা উমরা চুমরা যে কেউ হোক না কেন, হ্যাঁ, তারকে চাঁদা দিয়ে মানুষ কিন্তু নিরাপদ মনে করে যে অন্য কেউ এসে ডিস্টার্ব করবে না। কারণ হচ্ছে যদি সে অরক্ষিত থাকে তাহলে একটু পরে এসে অন্য কেউ তুলে দিতে পারে, আরও কেউ চাঁদা বেশি দাবি করতে পারে, এইসব বিষয় থাকতে পারে। সেজন্য প্রত্যেকেই চায় হুমড়া চুমড়ার আন্ডারে থাকতে। এই বিষয়টাকে নজরে নিয়ে যদি আমরা স্ট্রিট ভেন্ডিংটাকে বৈধ করার চিন্তা করি, যে একটা সরকারি ট্যাক্স দেবে, তাহলে হয়তো এই সমস্যাটা দূর হবে। রাস্তায় যে চাঁদাবাজি হয় গাড়িগুলোর কাছ থেকে, সেসব ব্যাপারে আসলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এগুলো চাঁদাবাজিগুলো বন্ধ হওয়া উচিত। শ্রমিকরা তাদের সংগঠনে চাঁদা দেবে সেটা আলাদা বিষয়, কিন্তু গাড়ি কেন চাঁদা দেবে রাস্তায়? গাড়ি চাঁদা দিলে তার ফলাফলটা, তার প্রতিক্রিয়াটা, তার ইফেক্টটা এসে পড়ে মানুষের উপর, যারা জিনিসপত্র কিনে খায় তাদের উপর পড়ে, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। সেজন্য এইসব ব্যাপারে অন্য ব্যাখ্যা না দিয়ে মূলত ব্যাপারটাকে কিভাবে সুন্দর করা যায় সেটা চিন্তা করতে হবে। আমার একজন শিক্ষক বলেছিলেন যে ইন্দোনেশিয়ায় স্পিড সার্ভিসের জন্য একটা চার্জ সরকার নির্ধারিত করা থাকে, যে একটা সরকারি অফিসে কেউ যদি যায় একটা কাজের জন্য, তাহলে তার একটা স্পিড সার্ভিস চার্জ থাকে, লিস্ট থাকে। এই লিস্ট অনুযায়ী সে সার্ভিস পেলে সে অনুযায়ী ওই এমপ্লয়িকে কিছু টাকা অতিরিক্ত দেয়। এগুলা করলে কিন্তু আলটিমেটলি করাপশন জিনিসটা কমে যাবে। আমাদের চিন্তা করতে হবে আমাদের প্রত্যেকটা আমাদের সিস্টেম করাপ্টেড, আমাদের প্রতিটা সিস্টেমই যেখানে করাপ্টেড, প্রত্যেকটা সরকারি কর্মচারী বা বিভিন্ন মানুষের জীবনযাত্রা করাপশনের উপর যেন বেস করে বসে আছে। দেখা যায় এমনও আছে একজন ভালো পায়াস মানুষ, কিন্তু তার ইনকামের সোর্সটা হচ্ছে করাপ্টেড এবং সে এখান থেকে বের হতে পারছে না। কারণ হচ্ছে তার ইনকাম যদি 50,000 টাকা হয় মাসিক, তার হয়তো এক্সপেন্ডিচারের স্ট্যান্ডার্ড হচ্ছে 2 লাখ টাকা এবং সেভাবেই চলছে। এখান থেকে বের হওয়ার কোনো উপায় সে দেখছে না। সেজন্য এগুলাকে ক্রিয়েটিভলি ডিল করতে হবে, যে ক্রিয়েটিভিটি এনে কিভাবে ডিল করা যায়। আমরা যদি শুধুমাত্র পে স্কেল বাড়াতে থাকি তাহলে রেজাল্টটা কখনো ভালো হয় না। এর আগেও যতবার পে স্কেল বাড়ানো হয়েছে তত বেশি করাপশন বেড়েছে। সেজন্য এটাকে কিভাবে ক্রিয়েটিভলি ডিল করা যায় সেটাই আমাদের চিন্তা করতে হবে। মূলত যদি আমরা সৎ এবং দক্ষ লোককে প্রতি বৎসর প্রতিটা সময়ে আমরা যদি তাকে অ্যাওয়ার্ডেড করি, তাহলে তার ফলাফল পজিটিভ হবে। আমাদের সরকার চালানোর জন্য যে জিনিসটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে স্মল অ্যান্ড স্মার্ট গভর্নমেন্ট। সরকারের দায়িত্ব কম থাকবে কিন্তু এফিসিয়েন্টলি কাজ করবে এবং মূলত পথের বাধাগুলা সরকার সরিয়ে দেবে। মানুষ নিজের পথ নিজেই বেছে নেবে। মানুষকে আগানোর জন্য সরকারি সাপোর্ট দেওয়ার সিস্টেমটা চিন্তা করার দরকার নাই, বরঞ্চ মানুষের পথের বাধাকে সরিয়ে নিলেই মানুষ আগাবে। আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে পারি, দুর্নীতি বন্ধ করতে পারি, আমরা যদি চাঁদাবাজি বন্ধ করতে পারি, আমরা যদি ট্রাফিক জ্যাম কমাতে পারি, ট্রাফিক জ্যামে অনেক মানুষের প্রচুর শ্রমঘণ্টা নষ্ট হয়, সেই জিনিসটাকে যদি আমরা এনশিওর করতে পারি তাহলে এর ফলাফলটা ভালো হবে। সময় তো দর্শক শ্রোতা, আমি আমার ইয়েতে দেখেছি, অবজারভেশনে দেখেছি যে অনেক সময় সস্তায় জিনিস পাওয়ার জন্য, সরকারি রেশন পাওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকে। একটা মানুষের 2 ঘন্টা সময় লাইন ধরিয়ে থাকা, তার 2 ঘন্টার জন্য যে অপরচুনিটি কস্ট হয়, সেই কস্টটা অনেক সময় যে সরকারি যে রেশনের মূল্য যে কম মূল্য পেল, সেই কম মূল্য থেকে অনেক বেশি হয়। সেজন্য মানুষকে অ্যাক্টিভেট করা মূল জিনিস। মানুষকে যত বেশি অ্যাক্টিভেট করা যাবে, মানুষকে কাজের
ব্যবস্থা করে দেওয়া যাবে এবং মানুষকে কাজে অ্যাক্টিভেট করা যাবে, ততই আমরা বেনিফিটেড হব। আমি এর আগেও যেটা উল্লেখ করেছিলাম যে কাবিখার মতো একটা প্রকল্প, যেখানে কাজের বিনিময়ে খাদ্য, এরকম প্রকল্পতে যদি আমরা চলে আসি, আমরা যদি এই ফ্যামিলি কার্ডের বিষয়টাকে যদি প্রোডাক্টিভিটির সাথে লিঙ্ক করতে পারি, তাহলে রেজাল্ট একটা পজিটিভ রেজাল্ট আসবে। সেজন্য পজিটিভ রেজাল্টের কথা চিন্তা করতে হবে, মানুষকে আমাদের কাজে লাগাতে হবে। সেই বিষয়গুলো যদি এনশিওর করা যায় এবং সরকারি দল যদি বিরোধী দলের সাথে একজুট হয়ে চলে, তাহলে বিদেশি কোনো শক্তি আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের প্রশাসনটাকে যদি এফিশিয়েন্ট করা যায়, প্রশাসনে যদি হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং চালু করা যায়, প্রত্যেকটা মানুষকে যদি অ্যাকাউন্টিংয়ের হিসাব মধ্যে আনা যায় যে তার ইনপুট কত এবং তার আউটপুট কত, এটা যদি ক্যালকুলেশন করা যায়, সেই ক্যালকুলেশন তার হাতে থাকে, তাহলে সে ডে টু ডে ইমপ্রুভ করার চেষ্টা করবে। এবং আমরা জাপানি যে সিস্টেমটা জানি যে কাইজেন সিস্টেম হচ্ছে প্রতিদিন আপনার প্রতিটা সময়ে আগের থেকে আরো একটু ইমপ্রুভ হবে, কোয়ালিটি ইমপ্রুভ হবে, কাজের পারফরমেন্স ইমপ্রুভ হবে। এই জিনিসগুলোকে যদি আমরা সরকারি অফিসগুলোতে আমরা যদি চালু করতে পারি, তাহলে রেজাল্টটা ভালো হবে। আমরা প্রশাসন, সরকার এবং সবার মধ্যে যদি এটা এনশিওর করতে পারি যে আমরা কাইজেন সিস্টেম চালু করতে পারি, তাহলে কোয়ালিটিটা ইমপ্রুভ হবে। আর মূলত যে জিনিসটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্ভিস সেক্টরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের হাতকে হাতিয়ারে পরিণত করতে হবে, সরকারি দলকে এই দায়িত্ব পালন করতে হবে। আমরা আমরা এভাবে আমাদের আইডিয়াগুলো শেয়ার করব এবং আলটিমেটলি যদি এখান থেকে জাতি বা আমরা যারা আছি তারা একটু বেনিফিটেড হই, তবেই আমাদের প্রচেষ্টা সফল হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।